একটা হোটেলে 15 দিন ছিলাম। ও আমার দিনে রাত্রে মানে ওর যতবার মনে যেত ততবারই আমার কাছে আসতো, যতবার ইচ্ছা করতো ততবারই থাকতো। তার একটাই কথা, আমরা তো একটু কালকেই বিয়ে করবো, আমরা তো কালকেই বিয়ে করবো, মেঘলা আমরা কালকেই বিয়ে করবো, এই আশা দিতে দিতে প্রায় 15-16 দিন হয়ে গেছিলো। কিন্তু আমার লজ্জার স্থানটা অনেক জঘন্য ব্যথা করতো, কারণ আমি 15 দিন যাবৎ ও আমার এই ব্যবহার করেই যেতেছিল, বিয়ের কোনো নামগন্ধই নেই। তো 16 দিন পরে বললাম যে সজীব তুমি আমার বিয়ে করবো না, আমি বুঝতে পারছি। ওইটা বলে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আসার পর ওদের কাছে মাপ টাপ চাই। মাপ চাওয়ার পরে আমার শাশুড়ি বললো কি, এটা আসলে তোমার মেয়ের মতন জায়গা দিয়েছিলাম তাই অসম্মান করবো না, কিন্তু তোমার সাথে সংসার করবে না না করবে সেটা আমার ছেলের বিষয়। ততক্ষণে আমার স্বামী আমারে বললো যে তুমি 2-4 দিন পরে আমার খবরটা জানতে পারবা বা আমি তোমার কিছু বলবো। তো তারপরে দিন সজীব আবার ফোন দিছে, মেঘলা আমরা আজকেই বিয়ে করবো, আসো। ওই বিয়ে করার কথা বলে ওই হোটেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়া ওই দিনই ওর সাথে আমার শেষ ফিজিক্যাল ছিল। আমার ওই দিন অনেক মদ খাইছিল, খাওয়ার পরে আমার অনেক কষ্ট দিছিল, অনেকটা কষ্ট দেওয়ার পরে ও আরও 2-3টা ছেলে কই থেকে নিয়ে আসে। ওর বন্ধুরা নাকি বাজে ধরছিল যে আমার সাথেও থাকতে পারবে না, তাই ওর বন্ধুদের সাথে আমার ফিজিক্যাল করাইছিল। কর, এটা তো তোকে ভাবি লাগে সরকারি, তো ভাবি দেবর ভাবির নাবির নিচে দাবি, যা খুশি তাই করা যায়, কর কর। কইরা যদি ভালো লাগে বা শান্তি পাস আমার একটু বলিস। আমি কিন্তু অনেক শান্তি পাই মেঘনার সাথে থাকলে। ওর মানে ওর কথাগুলো আমার জন্য লজ্জাজনক হয়ে যাইতেছিল। তারপরও আমি ওদের সাথে থাকবো না, ওরা আমার দুইজন দুই হাত ধরছিল। এটা গণধর্ষণই বলা যায়। ওরা আমার সাথে এই কাজটা যখন আমি বলছি যে আমি বইলা দেবো, তখন বলছে আরে তুই তো একটা পাড়ার মেয়ের থেকেও খারাপ, তোর পাড়ার মেয়ের দাম আছে তো তোর দাম নাই। কারণ এত সুখের একটা সংসার, স্বামী বাহিরে থাকে, দেব শ্বশুর শাশুড়ি ফালাইয়া অন্য একটা পাশের ছেলের সাথে আমার সাথে তখন থাকতে পারোস, তোরে কে না বিশ্বাস করবো তুই আরো 2-4টা ছেলের সাথে ইচ্ছাকৃতভাবে থাকোস, নষ্টা মেয়ের। তোর আমি বিয়ে করবো তুই কেমনে ভাবলি? তোর বিয়ে করার জন্য আনি নাই, তোরে খালি আনছি আকাম করার লেগা, বুঝছো? সেই হচ্ছে আমার খাস বাংলা কথা। আর কিছু বলবো না, তোর মতন খারাপ মেয়ে আজকের পরে থেকে আমার ফোন দিলে পায়ের থেকে জুতা খুলে মারবো। এইভাবে যখন বললো আমার কলিজাটা ফাইটে যেতেছিল, কার জন্য কি করলাম। তখন যাই আবার বেহায়ের মতন তৃতীয়বার শাশুড়ির পায়ে ধরলাম, মা আমি ভুল করছি, আমার একটা বারের জন্য মাফ করে দেন। কিন্তু জানেন, যার রিজিক যার ঘরে যতদিন থাকে সে ততদিনই খায়। আমার স্বামী ততদিনে বাহির থেকে আমার জন্য তালাকের কাগজ পাঠিয়ে দিছে। আর আমার স্বামী আমার একটা কথাই বলছে, মেঘলা আমি তোমারে একটা বছর ইগনোর করছিলাম এই কারণে যে আমি যদি তোমার সাথে দিনটা 24 ঘন্টা কথা বলি তাহলে তোমার বেশি কষ্ট হইব, তুমি আমার ছাড়া থাকতে পারতেছো না, এমনি কষ্ট করতেছো। আমি তো জানি যে আমার বউ আমার বাড়িতেই থাকবো, কিন্তু তুমি যা করছো ভালো করছো। এই একটা বছর যা টাকা কামাই করছি না মেঘলা, শুধু তোমার নামে দিব এই কথাটাই চিন্তা করছিলাম যে মেঘলার নামে এই 1 বছরের সম্পূর্ণ টাকা এটা শুধু মেঘলার প্রাপ্য। কিন্তু এইখান থেকে ভাগের টাকা থেকে যে আমি তোমার তালাক দেবো সেটা কখনোই ভাবিনি। যাই হোক, যেখানেই থাকো না কেন ভালো থেকো। ওর কাছে অনেক মাপ চাইছিলাম, ওর লাইফে আরেকবার যাইতে চাইছিলাম, কিন্তু সে আমার জায়গা দেয়নি। তারপরে কি করবো, যাওয়ার তো কোনো জায়গা নাই, বাধ্যতামূলক বাবার বাড়িতেই গেলাম। আমার বাবা অনেক ঘাটতার একটা লোক ছিলেন, যা বলেন তাই। আমার বাবা একটা কথাই বলছেন, আমার মেয়ে তো কবেই মারা গেছে, যখন নাকি আরেকটা ছেলের সাথে গিয়া দিনের পর দিন রাতের পর রাত একসাথে থাকতে পারছে, ওই দিনই আমার মেয়ের আমি মাটি দিয়ে ফেলছি। আপনি কে? আপনার তো চিনলাম না। যাই হোক, আমার বাড়িতে আর কখনো আসেন না। এটা বললে যে দরজাটা লাগাইলো, আজ পর্যন্ত আমার জন্য দরজাটা খুললো না। কি করবো, মুখ দেখলে কি তোর পেট ভরবো? আমি একটু ব্যস্ত আছি। আসলে তখন আমার কাছে খারাপ মনে হইতো যে হয়তো আমার স্বামী আমারে ভুইলা গেছে, এই কারণে তখন আমি মন স্থিরে শরীরের চাহিদায় মানে অনেক কিছুই চিন্তা করতাম, আবার মনটারে বান্ধা রাখতাম না, এগুলো চিন্তা করে যাবো না, সে আমার স্বামী। হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি এলাকায় এক পাশের ফ্ল্যাটে ওরা নতুন আসছিল,
ওর নাম সজীব। ছেলেটা যেমন স্মার্ট তেমন অসাধারণ, মানে ওরে দেখলেই শরীরটা হট হয়ে যায়, এতটাই শরীর অস্থির হয়ে যেত ওরে দেখার পরে, কিন্তু কখনোই বুঝতে দিতাম না। তো একদিন দুই দিন মানে ও আমার দেখার পরে কিছু না কিছু নিয়ে আসতো, এসে আমার শাশুড়ি বলতো, আন্টি এটা আম্মা আপনার জন্য পাঠাইছে, তারপরে একটু তরকারি এই সেই মানে কিছু না কিছু নিয়ে আসতো। তো আমার শাশুড়ি আসলে বলতো, বাবা বসো, তুমি আমার ছেলের মতনই বসো। তো এইরকম করতে করতে মানে ওই ছেলেটা, জানি না কেন আমার শাশুড়ি দিন বাসায় ছিল না, আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘুরতে গেছিল। তারপরে ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে, আসলে কীভাবে আমি মানে আন্টির কাছে আসছিলাম, তখন আমি বলি কি যে আম্মা তো বাসায় নাই, তো পরে ও আচ্ছা তাইলে আমি আসি। আমি বলি কি, না চলে যাবেন কেন, একটু চা খাইয়ে যান। তারপরে ও আমার কথা শুনে ড্রয়িং রুমে আসা বসার পরে আমি রান্নাঘরে বললাম কি একটু বসেন, আমি রান্নাঘর থেকে চা নিয়ে আসি। আমি চা বানাতে গেছি, অনেকক্ষণ বসে ছিল। যখন আমি চাটা ঢালবো তখন ও আমার পিছন থেকে যাইয়া আমার কোমরে হাত দিছে। যখন ও আমার কোমরে হাত দিছে মানে মাথায় হাত দিয়েছে, যখন আমার মাথায় হাত দিয়েছে, মাথা থেকে হাতটা আস্তে আস্তে একটু উপরে তুলছে, তখন আমার শরীরটা এতটাই উৎসর্গ হয়ে গেছিলো যে আসলে কিছু বলতেই পারি নাই। ঘুরে বলছি কি, সজীব এটা কিন্তু ঠিক না। সে বলছে কি, আর কিছু বইল না, কারণ তুমিও জানো আমিও জানি তুমি আমার পছন্দ করো মেঘলা, আর আমিও তোমার পছন্দ করি। আসলে দেখো, তুমি যখন আমার দিকে তাকাও আমি তোমার চোখের ইশারা বুঝি, তাহলে কেন এত বাহানা করো। আর যাই হোক, আজকে তোমার শাশুড়ি নেই, আজকে তোমার একটা কথা বলি, আই লাভ ইউ। মানে ও আই লাভ ইউ বলতেছে ঠিকই, কিন্তু ওর হাতটা কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার শরীর থেকে সরে নেই। ওর এই হাত সরানো বা ওর চাহিদা দেখা আমি ওরে বাধা দিতে পারি নাই। ওর সাথে আমার কোলে নিল, রান্নাঘর থেকে কোলে নিয়ে বেডে শোয়াই দিল। তখন মনে হইতেছিল কি পৃথিবীর সুখ মনে হয় কি আমার ওই বিছানাতেই আছে, মানে এতটাই সুখ পাইতেছিলাম। এরকম করতে করতে শাশুড়ি যখনই বাইরে যেত তখনই ওর সাথে সময় কাটাতাম। একদিন আমার শাশুড়ি হঠাৎ করে আইসা পড়ছে, তো বাহিরের চাবিটা ওরা নিয়ে গেছে, আমার মনে ছিল না, আমার নক করে নেই। যখন চাবিটা দিয়ে গেটটা খুলছে, আমার শাশুড়ি আমার সাথে সজীব দেখছে। দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে হয়তো ওরা নিয়ে কেলেঙ্কারি করবো। সজীব বললো, তুমি চিন্তা কেন করো, আসলে এটা চিন্তার কোনো বিষয়ই না। সে তুমি এক কাজ করো, আমি ওইখানে ওই কমলাপুর রেল স্টেশনে থাকবো, তুমি এখানে এসে পড়ো। আমি বলছি, সজীব এটা কি ঠিক হইব? পরে বলছে কি, ঠিক হইব না মানে তুমি আইসা পড়ো। তো আসলে ওই দিন আমি আর যাই নাই, কারণ আমি একটু দেখতে চাইতেছিলাম আমার শাশুড়ি কি বলে। ওই দিনের পর থেকে আমার শাশুড়ি আমার সাথে কোনো কথাই বলে নাই। তারপরে আমার স্বামীর কাছে ফোন দিছে। আমার স্বামী তো আসলে এইসব কথা শুনতে ইচ্ছুক না, কারণ আমার স্বামী একটা কথাই বলছে যে, আরে জানোয়ারের বাচ্চা, আমি তোরে ভালোবাসছিলাম, তুই এটা কি করলি? তখন আমি বললাম কি কি তুই আমার গালি দিলি, আমি দেখি। ওই দিনে পরের দিনে আমি কমলাপুর রেল স্টেশনে ওই সজীবের সাথে পলায় যাই। পলায় যাওয়ার পরে আমরা একটা হোটেলে 15 দিন ছিলাম। ও আমার দিনে রাত্রে মানে ওর যতবার মনে যেত ততবারই আমার কাছে আসতো, যতবার ইচ্ছা করতো ততবারই থাকতো। তার একটাই কথা, আমরা তো একটু কালকেই বিয়ে করবো, মেঘলা আমরা কালকেই বিয়ে করবো, এই আশা দিতে দিতে প্রায় 15-16 দিন হয়ে গেছিলো। কিন্তু আমার লজ্জার স্থানটা অনেক জঘন্য ব্যথা করতো, কারণ আমি 15 দিন যাবৎ ও আমার এই ব্যবহার করেই যেতেছিল, বিয়ের কোনো নামগন্ধই নেই। তো 16 দিন পরে বললাম যে, সজীব তুমি আমার বিয়ে করবো না, আমি বুঝতে পারছি। ওইটা বলে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আসার পরে ওদের কাছে মাপ চাই। মাপ চাওয়ার পরে আমার শাশুড়ি বললো কি, এটা আসলে তোমার মেয়ের মতন জায়গা দিয়েছিলাম তাই অসম্মান করবো না, কিন্তু তোমার সাথে সংসার করবে না না করবে সেটা আমার ছেলের বিষয়। ততক্ষণে আমার স্বামী আমার
বললো যে তুমি 2-4 দিন পরে আমার খবরটা জানতে পারবা বা আমি তোমার কিছু বলবো। তো তারপরে দিন সজীব আবার ফোন দিছে, মেঘলা আমরা আজকেই বিয়ে করবো, আসো। ওই বিয়ে করার কথা বলে ওই হোটেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়া ওই দিনই ওর সাথে আমার শেষ ফিজিক্যাল ছিল। আমার ওই দিন অনেক মদ খাইছিল, খাওয়ার পরে আমার অনেক কষ্ট দিছিল, অনেকটা কষ্ট দেওয়ার পরে ও আরও 2-3টা ছেলে কই থেকে নিয়ে আসে। ওর বন্ধুরা নাকি বাজে ধরছিল যে আমার সাথে ও থাকতে পারবে না, তাই ওর বন্ধুদের সাথে আমার ফিজিক্যাল করাইছিল। কর, এটা তো তোকে ভাবি লাগে সরকারি, তো ভাবি দেবর ভাবির নাবির নিচে দাবি, যা খুশি তাই করা যায়, কর কর। কইরা যদি ভালো লাগে বা শান্তি পাস আমার একটু বলিস। আমি কিন্তু অনেক শান্তি পাই মেঘলার সাথে থাকলে। মানে ওর কথাগুলো আমার জন্য লজ্জাজনক হয়ে যাইতেছিল। তারপরও আমি ওদের সাথে থাকবো না, ওরা আমার দুই হাত ধরছিল। এটা গণধর্ষণই বলা যায়। ওরা আমার সাথে এই কাজটা যখন আমি বলছি যে আমি বইলা দিব, তখন বলছে আরে তুই তো একটা পাড়ার মেয়ের থেকেও খারাপ, তোর পাড়ার মেয়ের দাম আছে তো তোর দাম নাই। কারণ এত সুখের একটা সংসার, স্বামী বাহিরে থাকে, দেব শ্বশুর শাশুড়ি ফালাইয়া অন্য একটা পাশের ছেলের সাথে আমার সাথে যখন তুই থাকতে পারোস, তোরে কে না বিশ্বাস করবো তুই আরো 2-4টা ছেলের সাথে ইচ্ছাকৃতভাবে থাকস। নষ্টা মেয়ের তোর আমি বিয়ে করবো, তুই কেমনে ভাবলি? তোর বিয়ে করার জন্য আনি নাই, তোরে খালি আনছি আকাম করার লেগা, বুঝছো? সেই হয়েছে আমার খাস বাংলা কথা। আর কিছু বলবো না, তোর মতন খারাপ মেয়ে আজকের পরে থেকে আমার ফোন দিলে পায়ের থেকে জুতা খুলে মারবো। এইভাবে যখন বললো আমার কলিজাটা ফাইটে যেতেছিল, কার জন্য কি করলাম। তখন যাই আবার বেহায়ের মতন তৃতীয়বার শাশুড়ির পায়ে ধরলাম, মা আমি ভুল করছি, আমার একটা বারের জন্য মাফ করে দেন। কিন্তু জানেন, যার রিজিক যার ঘরে যতদিন থাকে সে ততদিনই খায়। আমার স্বামী ততদিনে বাহির থেকে আমার জন্য তালাকের কাগজ পাঠিয়ে দিছে। আর আমার স্বামী আমার একটা কথাই বলছে, মেঘলা আমি তোমারে একটা বছর ইগনোর করছিলাম এই কারণে যে আমি যদি তোমার সাথে দিনটা 24 ঘন্টা কথা বলি তাহলে তোমার বেশি কষ্ট হইব, তুমি আমার ছাড়া থাকতে পারতেছো না, এমনি কষ্ট করতেছো। আমি তো জানি যে আমার বউ আমার বাড়িতেই থাকবো, কিন্তু তুমি যা করছো ভালো করছো। এই একটা বছর যা টাকা কামাই করছি না মেঘলা, শুধু তোমার নামে দিব এই কথাটাই চিন্তা করছিলাম যে মেঘলার নামে এই 1 বছরের সম্পূর্ণ টাকা এটা শুধু মেঘলার প্রাপ্য। কিন্তু এইখান থেকে ভাগের টাকা থেকে যে আমি তোমার তালাক দেবো সেটা কখনোই ভাবিনি। যাই হোক, যেখানে থাকো না কেন ভালো থেকো। ওর কাছে অনেক মাপ চাইছিলাম, ওর লাইফে আরেকবার যাইতে চাইছিলাম, কিন্তু সে আমার জায়গা দেয়নি। তারপরে কি করবো, যাওয়ার তো কোনো জায়গা নাই, বাধ্যতামূলক বাবার বাড়িতেই গেলাম। আমার বাবা অনেক ঘাটতার একটা লোক ছিলেন, যা বলেন তাই। আমার বাবা একটা কথাই বলছেন, আমার মেয়ে তো কবেই মারা গেছে, যখন নাকি আরেকটা ছেলের সাথে গিয়া দিনের পর দিন রাতের পর রাত একসাথে থাকতে পারছে, ওই দিনই আমার মেয়ের আমি মাটি দিয়ে ফেলছি। আপনি কে? আপনার তো চিনলাম না। যাই হোক, আমার বাড়িতে আর কখনো আসেন না। এটা বললে যে দরজাটা লাগাইলো, আজ পর্যন্ত আমার জন্য দরজাটা খুললো না। কী করবো, বাধ্যতামূলক হইয়া ঢাকায় আসি। আসার পরে অনেক খিদাও লাগছিল, বইসা ছিলাম, খিদা তাড়ানো সহ্য হইতেছিল না। তারপরে একটা ভাই আমারে বললো, আপনি কি কেন কান্না করতেছেন? আমি বললাম ভাই আমার অনেক খিদা লাগছে। তারপর সে আমার একটা রুটি আর একটা কলা দিছিল, দিয়া খাইতে খাইতে আমি তার সব কিছু বললাম। বলার পরে সে বললো আপা একটা কথা বলি। আমি বলছি হ্যাঁ বলেন। আপা আমরা একটা ছোটোখাটো একটা গার্মেন্টসের মতন কাজ করি, আপনি কি আমাদের কোম্পানিতে চাকরি করবেন? আপাতত হেল্পার হিসেবে করেন, তারপরে মেশিন চালানো শিখলে আপনার অপারেটর বানাবেন। এখন আমি শিক্ষিত, আমার শিক্ষাগত যোগ্যতা দেখে তারা আমার হেল্পারিতে না কোয়ালিটি সেকশনে ঢুকাই দিয়েছে। আমি কোয়ালিটি সেকশনে এখন চাকরি করি। তো আমাদের কন্ট্রোলার সাহেব বললো যে আপা একটা কথা বলি। আমি বলছি হ্যাঁ ভাই বলেন। সে বললো আমার একটা বন্ধুর চ্যানেল আছে, আপনার সাথে যা যা হয়েছে আপনি কেন সেটা মনে দমন করে রাখবেন? আমার বন্ধুর চ্যানেলের মাধ্যমে আপনি এই কথাটা সারা বাংলাদেশে একটা মেসেজ করে দেন, যাতে আপনার মতন ভুল অনেক গৃহিণী বোর আছে, স্বামী বাইরে থাকলে বোরা শরীরে চাহিদার জন্য দেবর ভাসুর বা পাড়া প্রতিবেশীদের সাথে এরকম ফিজিক্যাল করে, তারা যাতে এই ভুলটা না করে। তো আমি কন্ট্রোলার সাহেবের
সাহায্য নিয়ে আজকে আমি চ্যানেলের মালিক, মানে আমার এই ভাইয়ের সাহায্যে আমি আপনাদের সবার সামনে আমার কষ্টের কথা, কষ্ট না, এটা আমি চরম পাপ করছি, ভুল করছি, আমার পাপের শাস্তি আমি পাইছি তালাকের কাগজ হিসাবে। আমার মতন কোনো বোন এরকম ভুল করবেন না। স্বামী বিদেশ থাকলেও আল্লাহর দিকে তাকাইয়া, শ্বশুর শাশুড়ির দিকে তাকাইয়া মনটা নরম করে থাকেন। আল্লাহ চাইলে সুখ অবশ্যই আপনার কপালে দিব। ধৈর্যের গুণ অনেক আছে। আর যা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে যে ভুলটা করছি এই ভুলটা দ্বিতীয়বার কোনো দিন না করি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।